ভাগ্যের চাকা হচ্ছে বিমুখ, হচ্ছ বাধার সম্মুখীন, আশ্বাস রাখো নিজের উপর, আসবে ঠিকই সেই সুদিন। আমরা আজকে ক্লাস 11-এর সরল রেখার এক্সারসাইজ 2B এর যে কনসেপ্ট দিয়েছিলাম তার পরবর্তী ক্লাস, অর্থাৎ আজকে আমরা এক্সারসাইজ 2B এর অঙ্কগুলো করব। আমরা টোটাল 10টা প্রশ্ন করব এবং এক্সারসাইজ 2B থেকে যদি প্রশ্ন আসে, 4 নম্বরের এক্সারসাইজ 2B থেকে যদি কোনো প্রশ্ন আসে, তবে এই 10টা প্রশ্নের মধ্য থেকেই আসবে। সুতরাং আজকে টপ 10, 10-এ 10। সো লেটস স্টার্ট। আমরা প্রথমেই চলে আসব অতি সংক্ষিপ্ত উত্তরধর্মীর। অতি সংক্ষিপ্ত উত্তরধর্মীর আমরা আগের দিন ক্লাসে যখন কনসেপ্ট দিয়েছি আগের ক্লাসে, তখন আমরা কয়েকটা অঙ্ক করিয়েছি, যেমন একটি সরলরেখার সমান্তরাল সরলরেখা নির্ণয়, একটি সরলরেখার লম্ব সরলরেখা নির্ণয়। এগুলো আমরা কয়েকটা ধাঁচের অঙ্ক করিয়েছি, অর্থাৎ আমরা 3-এর দাগের অঙ্কগুলো করিয়েছি, আমরা 8-এর দাগের অঙ্কটা করিয়েছি, আমরা 9-এর দাগের অঙ্ক করিয়েছি অতি সংক্ষিপ্ত থেকে। এবার আজকে আমরা মেইনলি প্রথমে যেটা করব সেটা হচ্ছে 1 এবং 2। অতি সংক্ষিপ্ত থেকে 1 এবং 2। অতি সংক্ষিপ্ত ফার্স্ট ম্যাথ 1-এরটা বলছে মূল বিন্দু থেকে একটি সরল রেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক h, k। আচ্ছা, সরল রেখাতে আমি প্রথম থেকেই বলে আসছি, সরল রেখাতে কিন্তু ছবি কথা বলবে। কে কথা বলবে? অনলি ছবি। সরল রেখাতে পিকচার ইজ সেইং, ছবি কথা বলবে। ওকে, চলো। বলছে যে মূল বিন্দু থেকে একটি সরলরেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক h, k। তাহলে এটা একটা সরলরেখা, নাম দিয়ে দিচ্ছি সরলরেখাটার AB। তাহলে মূল বিন্দু থেকে এই AB সরলরেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দু, ধরে নিচ্ছি পাদবিন্দুটা হচ্ছে C। তাহলে এই পাদবিন্দুর স্থানাঙ্কটা আমাকে দিয়ে দিয়েছে h, k। লম্বের পাদবিন্দু h, k। আমাকে বলেছে সরল রেখাটির সমীকরণ হয়, প্রমাণ করো সরল রেখাটির সমীকরণ hx প্লাস ky ইকুয়াল টু h স্কোয়ার প্লাস কে স্কোয়ার। hx প্লাস ky ইকুয়াল টু কত? h স্কোয়ার প্লাস কে স্কোয়ার। এটা আমাকে কি প্রমাণ করতে হবে? এই সরল রেখাটির সমীকরণ, অর্থাৎ এবির সমীকরণ। আচ্ছা, এবির উপর ওসিটা কি? লম্ব। তাহলে আমি প্রথমে যেটা, ও বিন্দুটা কি মূল বিন্দু, তাহলে মূল বিন্দুর স্থানাঙ্ক কত? 0,0। তাহলে আমি প্রথমে 2 বিন্দু আকারে ওসি সরলরেখার সমীকরণ বের করে ফেলতে পারি। কেন? কেননা ওসি সরলরেখার উপর 2টি বিন্দু আমার অলরেডি এক্সিস্ট, অর্থাৎ একটা ও একটা সি, যেটা আমার দেওয়া আছে। কিন্তু এবি সরলরেখার উপর 2টো বিন্দু তো দেওয়া নেই, একটা বিন্দু দেওয়া আছে h, k, কিন্তু 2টো বিন্দু তো দেওয়া নেই। সুতরাং যার উপর 2টো বিন্দু দেওয়া আছে আমরা প্রথমে তার সমীকরণটা বের করে নেব। তাহলে ওসি যেহেতু এবি সরলরেখার উপর লম্ব, তাহলে আমরা প্রথমে যেটা বের করছি যে ধরি সি বিন্দুর স্থানাঙ্ক, সি বিন্দুটা হচ্ছে লম্ব বিন্দু, অর্থাৎ সি বিন্দুর স্থানাঙ্ক আমরা ধরে নিচ্ছি h, k, h, k। অতএব আমরা লিখতে পারি ওসি সরলরেখার সমীকরণ, ওসি সরলরেখার সমীকরণ, 2 বিন্দু আকারে ওসি সরলরেখার সমীকরণ কি হবে? y মাইনাস y1, একটা বিন্দু হচ্ছে 0, 0, আর একটা বিন্দু হচ্ছে hk। তাহলে এটা x1 y1, এটা x2 y2। তাহলে y মাইনাস 0 বাই x মাইনাস 0 ইকুয়াল টু y1 মাইনাস y2 মানে 0 মাইনাস k বাই x1 মাইনাস x2 অর্থাৎ 0 মাইনাস h। তাহলে আমরা পেয়ে যাচ্ছি y বাই x ইকুয়াল টু মাইনাস k বাই মাইনাস h। মাইনাস মাইনাস কেটে গেলে y বাই x ইকুয়াল টু হয়ে যাচ্ছে k বাই h। তাহলে এখান থেকে h আর y গুণ করলে hy মাইনাস k আর x গুণ করলে kx ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছি? ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি 0। hy মাইনাস kx ইকুয়াল টু 0। তাহলে এটা কার সমীকরণ? ওসি সরলরেখার সমীকরণ। এবার এবি সরলরেখার সমীকরণ তো আমার বের করতে বলেছে, আমি ওসি সরলরেখার সমীকরণটা বের করে নিলাম। এবার ওসির উপর এবিটা কি? লম্ব না? ওসির উপর এবিটা লম্ব তো এ ভাই। তাহলে লম্ব সরলরেখার সমীকরণ বের করতে আমরা শিখিনি। লম্ব সরলরেখা, তাহলে এবি যেহেতু লম্ব ওসির উপর, তাহলে অতএব এবি সরলরেখার সমীকরণ, এবি সরলরেখার সমীকরণ। আমরা আগের ক্লাসে একটি সরলরেখার উপর লম্ব সরলরেখার সমীকরণ কিভাবে বের করতে হয় সেটা শিখেছি। কি করতে হয়? প্রথমে x, এই যে hy মাইনাস kx ইকুয়াল টু 0, বা এটাকে তুমি যদি ঘুরিয়ে লেখো, এটাকে তুমি লিখতে পারো যে kx মাইনাস hy ইকুয়াল টু 0, kx মাইনাস hy ইকুয়াল টু 0 যদি পুরোটাকে ওপারে নিয়ে চলে যায়। তাহলে এবার তুমি যেটা করবে সেটা হচ্ছে y এর সহগটাকে x এর সহগ বানাবে এবং x এর সহগটাকে y এর সহগ বানাবে, আর y এর আগের সাইনটা কি করবে? চেঞ্জ করবে। তাহলে কি পেয়ে যাচ্ছি দেখো, এবি সরলরেখার সমীকরণ h ইন্টু x, h ইন্টু x, আর এই k এর সহগটা y এর আগে আসবে, তাহলে ky, আর মাইনাস আছে মাঝখানে, তাহলে এটা কি হয়ে যাবে? প্লাস। ইকুয়াল টু কি? ইকুয়াল টু কোনো একটা কনস্ট্যান্ট। তাহলে সেই কনস্ট্যান্টটা আমরা এখানে কি ধরে নিতে পারি? ধরো কনস্ট্যান্ট p, যেখানে p ইকুয়াল টু ধ্রুবক, p ইকুয়াল টু
ধ্রুবক বা কনস্ট্যান্ট, পি ইকুয়াল টু ধ্রুবক বা কনস্ট্যান্ট। তাহলে এ বি সরলরেখার সমীকরণ পেলাম, কি পেলাম, এইচ এক্স প্লাস কে ওয়াই ইকুয়াল টু পি। আমরা অ্যাকচুয়ালি কে লিখি কনস্ট্যান্টটাকে, কিন্তু এখানে যেহেতু আমার অলরেডি কে এক্সিস্ট তাই আমি এটাকে পি ধরে নিলাম। এইবার যেটা আমরা করব সেটা হচ্ছে, তাহলে এটা এ বি সরলরেখার সমীকরণ, কিন্তু পি এর মানটা তো আমরা জানি না, পি এর মানটা তাহলে আমরা বের করার চেষ্টা করব কিভাবে। এই দেখো, এই এ বি সরলরেখার উপরেই তো একটা বিন্দু সি এইচ কমা কে, এই সি বিন্দুটা এ বি সরলরেখার উপরে এক্সিস্ট করছে না করছে না? করছে। তাহলে আমি লিখতে পারি সি বিন্দু, এ বি সরলরেখাটা ধরো 1 নম্বর দিয়ে দাও, তাহলে সি বিন্দু 1 নং এর উপর অবস্থিত। অতএব কি লিখতে পারি, এইচ ইন্টু, তাহলে স্যাটিসফাই করবে, এক্স এর জায়গায় কি বসাবো, সি বিন্দুর স্থানাঙ্ক এক্স এর জায়গায় কত বসবে, এইচ, তাহলে এইচ ইন্টু এইচ প্লাস কে ইন্টু কে ইকুয়াল টু পি। তাহলে কত পেয়ে যাচ্ছি, এইচ ইন্টু এইচ মানে এইচ স্কোয়ার প্লাস কে ইন্টু কে মানে কে স্কোয়ার ইকুয়াল টু পি। তাহলে এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার ইকুয়াল টু কি পেলাম, পি পেলাম। তাহলে পি এর মানটা কত পেয়ে গেলাম, এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার। তাহলে অতএব 1 implies hx plus ky equal to h square plus k square. This is the equation of AB. এটাই আমাকে প্রমাণ করতে বলেছিল যে ইকুয়েশন অফ AB hx plus ky equal to h square plus k square। তাহলে এটা আমাকে প্রমাণ করতে বলেছিল, আমি ইট ইজ প্রুভ দ্যাট, মানে আমি এটা প্রমাণ করে ফেলেছি অলরেডি। ওকে, নেক্সট। আচ্ছা, এবার আমরা চলে যাব দুইয়ের ম্যাথটাতে। দুইয়ের ম্যাথটা কি দেওয়া আছে দেখে নাও। আমাকে বলছে যে একটি সরল রেখা 3x - 4y = 25 সরল রেখার উপর অবস্থিত মূল বিন্দু থেকে নিকটতম বিন্দুর স্থানাঙ্ক। তাহলে একটি সরল রেখার সমীকরণ দিয়েছে, কি সমীকরণ, 3x - 4y = 25। আমাকে বলেছে যে সরল রেখা থেকে মূল বিন্দুর নিকটতম বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে প্রথমে আমরা সরল রেখাটার সমীকরণ আঁকবো। তাহলে সরল রেখাটার সমীকরণ আমরা ছেদিতাংশ আকারে যদি টানি, তাহলে সরল রেখাটা এমন একটা সরল রেখা পাবো। আমরা সরলরেখাটি টানলাম। এবার বলেছে মূল বিন্দু থেকে নিকটতম বিন্দু, খুব কমন একটা কনসেপ্ট, খুব লজিক একটা আমি বলতে চলেছি যে মূল বিন্দু থেকে নিকটতম বিন্দু মানে কি, মূল বিন্দু ও, এবার মূল বিন্দু ও মানে 0,0, এই 0,0 নিকটতম বিন্দু এই সরলরেখার উপর কি হবে, এই ও থেকে এই সরলরেখার উপর আমি একটা লম্ব টানবো। ধরো লম্বটা টানলাম ওসি, এই যে লম্বটা এই সরল রেখাকে যে বিন্দুতে ছেদ করলো অর্থাৎ সি বিন্দুতে, এই সি বিন্দুটাই হচ্ছে এই ও এর মূল বিন্দুর সবচেয়ে নিকটতম, এই সি বিন্দুটাই হচ্ছে ও এর সবচেয়ে নিকটতম বিন্দু। তাহলে আমাকে এই সি বিন্দুর স্থানাঙ্কটা বের করতে হবে। আমাকে তো বলেছে যে মূল বিন্দু থেকে এবি সরলরেখার উপর সবচেয়ে নিকটতম বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। কি করে বের করব আমরা, দেখো এবি সরলরেখার সমীকরণ গিভেন আমাদের হাতে দেওয়া আছে। আমরা যেটা করব সেটা হচ্ছে এই ওসিটা তো এবির উপর লম্ব সরল রেখা, তাহলে ওসির সমীকরণটা বের করে নেব। নিলাম এবির সমীকরণ গিভেন, ওসির সমীকরণ ইউ ফাইন্ড আউট দি ইকুয়েশন অফ ওসি। তুমি ওসির সমীকরণটা বের করে ফেলো। এইবার এবির সমীকরণ আর ওসির সমীকরণ, এই দুটো সমীকরণকে যদি সমাধান করো তাহলেই তো এই এবি আর ওসির ছেদবিন্দু সিটা পেয়ে যাবে। অর্থাৎ এবি এবং ওসি এদের ছেদবিন্দুটাকে সি, তাহলে এবি সরলরেখার সমীকরণ এবং ওসি সরলরেখার সমীকরণকে সমাধান করলেই গল্প অল্প হয়ে শেষ হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে আমরা ফার্স্ট যেটা করব সেটা হচ্ছে গিভেন বা দেওয়া আছে বলে আমরা লিখে ফেলবো, দেওয়া আছে এবি সরলরেখার সমীকরণ। এবি সরলরেখার সমীকরণ কি দেওয়া আছে, আমার দেওয়া আছে এবি সরলরেখার সমীকরণ 3x - 4y = 25। ক নাম্বার দেব, 1 নম্বর দেব। এরপর আমি কি করব, আমি ওসি সরলরেখার সমীকরণটা বের করব। অতএব ওসি সরলরেখার সমীকরণ, এ ভাই ওসি সরলরেখাটা তো লম্ব সরলরেখা তাই না, ওসিটা লম্ব কার উপর, এবির উপর। তাহলে এবির উপর লম্ব সরলরেখার সমীকরণ কি হয়, 3x - 4y = 25। এর উপর লম্ব সরলরেখার সমীকরণ 4x, সহগগুলো চেঞ্জ হচ্ছে, 3y আর মাইনাসটা আছে বলে কি হয়ে যাচ্ছে প্লাস, ইকুয়াল টু কত, ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট অর্থাৎ কে। এবার এই যে সরলরেখাটা এটা কার সমীকরণ, ওসি। তাহলে এই ওসিটা ও বিন্দুগামী না, অর্থাৎ ওসি সরল রেখাটা অবভিয়াসলি ও বিন্দু দিয়ে যাচ্ছে, তো তাহলে ও বিন্দুটা কত, 0,0 না, তাহলে এই 0,0 ওসি সরলরেখাকে স্যাটিসফাই করে। সো আমি লিখতে পারি যে এটাকে ধরো 2 নম্বর দিয়ে দাও, 2 নং সরলরেখাটি উপর 0,0 অবস্থিত
স্থিত। অতএব 4 ইন্টু 0 প্লাস 3 ইন্টু 0 ইকুয়াল টু কে। তাহলে কে ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছি? অতএব কে ইকুয়াল টু আমি পেয়ে যাচ্ছি 0 0। এইবার আমি যেটা করছি, তাহলে 2 নং সরলরেখার উপর 0,0 অবস্থিত, অতএব কে ইকুয়াল টু আমি পেয়ে গেলাম 0। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এই 2 নংয়ে কে এর মানটা বসিয়ে দিই, অর্থাৎ 2 ইমপ্লাইজ 4x প্লাস 3y ইকুয়াল টু 0। ক নম্বর দেব? 3 নম্বর। তাহলে 2 নম্বরটা অর্থাৎ ওসি সরলরেখার সমীকরণ কি হয়ে গেল? 4x প্লাস 3y ইকুয়াল টু 0। এবার আমি কি বলেছিলাম? এই ওসি সরলরেখার সমীকরণ আর এবি সরলরেখার সমীকরণকে সমাধান করলেই ট্রুথ অর্থাৎ কমপ্লিট। সো আমি এবার যেটা করব সেটা হচ্ছে 1 নম্বর এবং 3 নম্বরকে সমাধান করব। কি করে? অপনয়ন পদ্ধতি করো, আমাদের হাতে জানা পদ্ধতি। আচ্ছা 1 ইন্টু অপনয়ন করতে গেলে এটা 4 আছে, এটা 3 আছে, তাহলে এটাকে 3 দিয়ে গুণ করো, 1 ইন্টু 3। আচ্ছা সাইনটা মাইনাস প্লাসই আছে, তাহলে যোগ করে দাও 2 ইন্টু 4 ইমপ্লাইজ, তাহলে 1 কে 3 দিয়ে গুণ করলে 9x মাইনাস 3 4 12y ইকুয়াল টু 3 25 75। আর একে যদি আমি 4 দিয়ে গুণ করি তাহলে 16x প্লাস 12y ইকুয়াল টু 0। তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি? কেটে যাচ্ছে, 9 আর 16 25x ইকুয়াল টু 75। তাহলে x ইকুয়াল টু 75/25 কাটতেছে, কাটলি হয়ে যাইতেছে 3। তাহলে x এর মান দি ভ্যালু অফ x ইজ 3। এবার আমি কি করব? দি ভ্যালু অফ x, পুটিং দি ভ্যালু অফ x, পুটিং x ইকুয়াল টু 3 ইন, কোথায় পুট করব? যে কোনো একটা সমীকরণে। আমি 3 নম্বরেই পুট করতেছি। পুট করলি কত পাইতেছি? 4 ইন্টু 3 প্লাস 3y ইকুয়াল টু 0। তাহলে 4 ইন্টু 3 ওপারে গেলে 4 ইন্টু 3 মানে 12, ওপারে গেলে -12, 3y ইকুয়াল টু -12, y ইকুয়াল টু -4, y ইকুয়াল টু কত পাইতেছি? -4। অতএব সি বিন্দুর স্থানাঙ্ক, অতএব সি বিন্দুর স্থানাঙ্ক কি হয়ে গেছে? সি বিন্দুর স্থানাঙ্ক হয়ে গেছে 3, -4। অর্থাৎ সি বিন্দুর কোঅর্ডিনেট বা সি বিন্দুর স্থানাঙ্কটা হয়ে যাচ্ছে 3, -4। বোঝা গেল? বাদ কথা বুঝে আসে কিনা? এইটাই হচ্ছে সি বিন্দুর স্থানাঙ্ক, যেটা আমাকে বের করতে দিয়েছিল। চলো, তাহলে মূল বিন্দু থেকে নিকটতম বিন্দুর স্থানাঙ্ক 3, -4। দিস ইজ দ্য অ্যান্সার। নেক্সট, এটাই হচ্ছে আমাদের উত্তর। এর পরবর্তীতে চলে এসো, আমরা তাহলে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মীর আগের দিন 3-এর দাগ, 8-এর দাগ, 9-এর দাগ করেছিলাম। আজকে 1 আর 2 করলাম। অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী থেকে কনসেপচুয়াল অঙ্ক বলতে 1 এবং 2-এরটা তোমরা পাবে। এবার আমি যেটা চলে আসব সেটা হচ্ছে সংক্ষিপ্ত উত্তরধর্মী। এইবার আমরা জোরালো আগুন লাগাবো, জোরদার আগুন। চলো চলো ইবতী। সংক্ষিপ্ত উত্তরধর্মী থেকে আমরা প্রথম যে অঙ্কটা করব, পরীক্ষায় আসার মতো যে অঙ্কটা, সেটা হচ্ছে 6-এর দাগের অঙ্ক। আমরা সংক্ষিপ্ত উত্তরধর্মীর ফার্স্ট ম্যাথ যেটা করব সেটা হচ্ছে সংক্ষিপ্ত 6, সংক্ষিপ্তর 6। চলে এসো। দেখাও যে a cos কিউব থিটা, a sin কিউব থিটা বিন্দুগামী এবং x sec থিটা প্লাস y cosec থিটা ইকুয়াল টু a সরল রেখার উপর লম্ব সরল রেখার সমীকরণ হয় x cos থিটা y মাইনাস y sin থিটা ইকুয়াল টু a cos 2 থিটা। আচ্ছা, কোশ্চেনটা তাহলে কি বলেছে? আমাকে বলেছে দেখাও যে a cos কিউব থিটা, a sin কিউব থিটা এত বিন্দুগামী, অর্থাৎ এই বিন্দু দিয়ে যাচ্ছে, এবং x sec থিটা প্লাস y cosec থিটা ইকুয়াল টু a এই সরল রেখার ওপর লম্ব সরল রেখার সমীকরণ x cos থিটা মাইনাস y sin থিটা ইকুয়াল টু a cos 2 থিটা। কার উপর লম্ব সরল রেখার সমীকরণ? এটা বলেছে যে এই বিন্দুগামী এবং এই সরল রেখার উপর লম্ব সরল রেখার সমীকরণ আমাকে প্রমাণ করতে হবে এইটা। আচ্ছা, আমার চলে এসো, একটা সরল রেখার সমীকরণ বের করতে গেলে কি কি দরকার? প্রথম দরকার সরল রেখাটি কি বিন্দুগামী, এবং দ্বিতীয়ত দরকার প্রবণতা। তাহলেই আমরা বিন্দু প্রবণতা আকারে একটি সরল রেখার সমীকরণ বের করতে পারবো। বিন্দু প্রবণতা আকারটা আমরা এক্সারসাইজ 2 এর কনসেপ্টে পড়েছিলাম। কেমন ছিল? একটা সরল রেখার উপর
একটা সরলরেখার উপর যদি একটা বিন্দু x1 y1 হয় এবং সরলরেখাটির প্রবণতা m হয়, তাহলে সরলরেখাটির সমীকরণ হয় y মাইনাস y1 ইকুয়াল টু m ইন্টু x মাইনাস x1। তাহলে আমার এখানে অলরেডি এই বিন্দুটা সরলরেখার উপরে দেওয়া আছে এবং আমি যদি সরলরেখাটির প্রবণতা অর্থাৎ m বের করে ফেলতে পারি তাহলেই কিন্তু কেল্লা ফতে, অর্থাৎ আমি সরলরেখাটির সমীকরণ বের করে ফেলতে পারবো। সো আই এম ট্রাই টু ফাইন্ড আউট দি ভ্যালু অফ এম, অর্থাৎ আমরা প্রবণতাটা বের করতে চাইছি। এইবার আমার সরলরেখাটা কার উপর লম্ব? এই সরলরেখার উপর। তাহলে আমার দেওয়া আছে যে সরলরেখাটি দেওয়া আছে একটি সরলরেখার সমীকরণ, সরলরেখার সমীকরণ কি দেওয়া আছে? x sec থিটা প্লাস y cosec থিটা ইকুয়াল টু a, এটা দেওয়া আছে। এবার এই যে সরলরেখাটা দেওয়া আছে, তাহলে এর উপর লম্ব সরলরেখা, তার প্রবণতাটা আমি বের করতে পারবো। তাহলে প্রথমে এর প্রবণতাটা বের করি। কি করে বের করব? এই সরলরেখাটার প্রবণতা বের করতে গেলে কি আকারে সাজাতে হবে? প্রবণতা ছেদিতাংশ আকারে, অর্থাৎ y cosec থিটা ইকুয়াল টু x sec থিটাটা উপরে গেলে মাইনাস x sec থিটা প্লাস a। তাহলে y ইকুয়াল টু কি পেয়ে যাচ্ছি? cosec থিটাটা এপারে আসলে মাইনাস sec থিটা বাই cosec থিটা ইন্টু এক্স প্লাস এ, অর্থাৎ sec থিটাটা মানে cos থিটা 1 বাই cos থিটা, আর cosec থিটা উপরে উঠলে sin থিটা, তাহলে মাইনাস sin থিটা বাই sec থিটাটা নিচে আসলে cos থিটা ইন্টু এক্স প্লাস এ। এইটা কি পেয়ে গেলাম? এইটা পেয়ে গেলাম y। তাহলে y ইকুয়াল টু কি পেলাম? মাইনাস sin থিটা বাই cos থিটা ইন্টু এক্স প্লাস এ, অর্থাৎ mx প্লাস c এই আকারে সাজাতে পারলাম। y ইকুয়াল টু কি আকারে সাজাতে পারলাম? mx প্লাস c। এইটা কিসের আকার? প্রবণতা ছেদিতাংশ আকার। তাহলে আমি এমটা পেয়ে গেলাম। অতএব সরলরেখাটির প্রবণতা কত পেলাম? সরলরেখাটির প্রবণতা আমি পাইলাম মাইনাস সাইন থিটা বাই কস থিটা। কত পেলাম? মাইনাস সাইন থিটা বাই কস থিটা। তাহলে এর উপর লম্ব সরলরেখার প্রবণতা কত হবে? অতএব লম্ব সরলরেখার প্রবণতা কত পাবো? কস থিটা বাই সাইন থিটা। মাইনাসটা অ্যাবজর্ব হয়ে যাবে। কেন? কারণ আমরা শিখেছিলাম m1 ইন্টু m2 ইকুয়াল টু -1। যদি দুটি সরলরেখা পরস্পর লম্ব হয় তাহলে তাদের প্রবণতা দ্বয়ের গুণফলটা -1। তাহলে m2 ইকুয়াল টু কত? -1 বাই m1। তাহলে এইটা যদি মাইনাস অফ 1 বাই এইটা করি তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, আর সাইন থিটা বাই কস থিটা উপরে উঠলে কস থিটা বাই সাইন থিটা, অর্থাৎ ব্যাপারটা হয়েছে -1 বাই মাইনাস সাইন থিটা বাই কস থিটা এইটা। তাহলে মাইনাস মাইনাস কেটে গেছে, এই সাইন থিটা বাই কস থিটা উপরে উঠলে কি হয়েছে? কস থিটা বাই সাইন থিটা। বাদ বুঝে আসে কিনা? তাহলে এইটা হয়েছে লম্ব সরলরেখার প্রবণতা হয়েছে কস থিটা বাই সাইন থিটা। তাহলে অতএব এ কস কিউব থিটা কমা এ সাইন কিউব থিটা বিন্দুগামী এবং কস থিটা বাই সাইন থিটা প্রবণতা বিশিষ্ট সরলরেখার সমীকরণ কি হইবে? y মাইনাস y1, অর্থাৎ y মাইনাস এখানে y1 কত? a সাইন কিউব থিটা ইকুয়াল টু m অর্থাৎ cos থিটা বাই সাইন থিটা ইন্টু x মাইনাস x1 অর্থাৎ x মাইনাস a cos কিউব থিটা। আগুনটা লাগতেছে, দেখো দিনি। সাইন থিটার এপারে চলে আসলে y সাইন থিটা মাইনাস এ সাইন কিউব থিটা, আর সাইন থিটা গুণ করলে সাইন টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল টু কস থিটা ইন্টু এক্স, মানে এক্স কস থিটা মাইনাস এ কস থিটা ইন্টু কস কিউব থিটা, তাহলে কস টু দি পাওয়ার 4 থিটা। চলে এসছো ওয়াই সাইন থিটা গল্প অল্পের দিকে যাইতেছে, মাইনাস এক্স কস থিটাটাকে এপারে টাইনা নাও, না হলে এক काम करो, काम एक कर सकते हो आप, इसको उधर ले चला जाओ तो उधर x cos थीटा है, और अगर y sin थीटा को उधर ले चला जाओगे तो माइनस y sin थीटा हो जाएगा, और ये जो a cos टू दी पावर 4 थीटा है इसको इधर ले चलाओ, तो इधर ले चलाओगे तो क्या हो जाएगा? माइनस इधर आएगा तो प्लस a cos टू दी पावर 4 थीटा हो जाएगा, और माइनस a sin टू दी पावर 4 थीटा तो था, जो था वो रहेगा। अभी हम ऊपर का कुछ थोड़ा सा पार्ट मुछ देता है। তাহলে x cos থিটা মাইনাস y sin থিটা ইকুয়াল টু কি পেয়ে যাচ্ছি? এ যদি কমন নিয়ে নি
cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস sin টু দি পাওয়ার 4 থিটা। দেখো আগুন লাগতেছে, x cos থিটা মাইনাস y sin থিটা ইকুয়াল টু a ইন্টু cos টু দি পাওয়ার 4 থিটা, একে কি বলতে পারি cos স্কয়ার থিটা তার হোল স্কয়ার মাইনাস sin টু দি পাওয়ার 4 থিটাকে sin স্কয়ার থিটা তার হোল স্কয়ার। তাহলে কি পেয়ে যাচ্ছি a ইন্টু cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা ইন্টু cos स्क्वायर थीटा माइनस साइन स्क्वायर थीटा। आगुन लगते से कैसे लगेगा ये आग, सब कुछ धुआं धुआं हो जाएगा अगर आग लग जाएगा तो। cos स्क्वायर थीटा प्लस साइन स्क्वायर थीटा का वैल्यू क्या है 1 है, तो इसको मतलब 1 बैठा दो, और यहाँ पे cos स्क्वायर थीटा माइनस साइन स्क्वायर थीटा क्या है, त्रिकोणमिति पढ़ा था ना, त्रिकोणमिति पे क्या पढ़ा था, cos स्क्वायर थीटा माइनस साइन स्क्वायर थीटा का वैल्यू कितना है, सूत्र तो तुम पढ़ेছো cos स्क्वायर थीटा माइनस साइन स्क्वायर थीटा सूत्र छिलो cos 2 थीटा, cos 2 थीटा। তাহলে তুমি কি পাইতেছো a cos थीटा x cos थीटा माइनस y sin थीटा इक्वल टू a cos 2 थीटा। তোমাকে কিন্তু এটাই প্রমাণ করতে দিয়েছিল, তোমাকে বলেছিল প্রমাণ করো লম্ব সরলরেখার সমীকরণ হয় এইটা। তাহলে তুমি অবশেষে প্রমাণের দেশে অর্থাৎ প্রমাণ পাইয়া গেছো। ওকে, নেক্সট আমরা এর পরেরটাতে চলে যাব। চলো 6 এর পর একটা বিস্ফোরণ ঘটানো অঙ্ক হচ্ছে 11 এর অঙ্ক, দারুণ কনসেপ্ট, বিস্ফোরণ ঘটে যাবে। চলো, हिरोशिमा नागासाकी हो जाएगा, रात अंधेरा होगा, हिरोशिमा नागासाकी का विस्फोरण फिर से हो जाएगा। चलिए বিস্ফোরণ ঘটাতে এসে গেছি আমি। বিস্ফোরণের সমস্ত ছাই প্রতিটি পাতায় লিখে যাব, শুধু আমি অঙ্ককে চাই। 11 3x minus 4y plus 8 equal to 0, 3x minus 4y plus 8 equal to 0। সরল রেখার সমান্তরাল দিকে পরিমিত 2,5 বিন্দুটির 3x plus y plus 4 equal to 0 সরল রেখা থেকে দূরত্ব নির্ণয় করো। বলছে এই সরল রেখার সমান্তরাল দিকে একটা বিন্দু আছে 2,5, যেখান থেকে এই সরল রেখাটার দূরত্ব বের করতে বলেছে। কইছে কি করব, আমি জাস্ট এই সরল রেখাটা ধরো 3x minus 4y plus 8, এটা আঁকছি, 3x minus 4y plus 8 equal to 0, এই সরল রেখাটা আমি আঁকলাম। এর উপর সমান্তরাল দিকে পরিমিত, তাহলে সমান্তরাল দিকে একটা বিন্দু নিচ্ছি কত 2,5। দেখো এই সরলরেখাটার সমীকরণ 3x minus 4y plus 8 equal to 0। এই সরলরেখাটার সমান্তরাল দিকে একটা বিন্দু নিচ্ছি 2,5, তাহলে এই বিন্দু দিয়ে যে সরলরেখাটা পাবো সেটা সমান্তরাল সরলরেখা, এই সরলরেখার সমান্তরাল সরলরেখা পাবো। আর একটা সরলরেখা বলেছে 3x plus y plus 4 equal to 0। এ ভাই আমাকে একটা কথা বলো, জাস্ট একটা কথা, দেশলাইয়ের কাঠি মতো আগুন জ্বলে যাবে কথাটাতে, যে এই যে সরল রেখাটা অর্থাৎ 3x plus y plus 4 equal to 0, এই সরল রেখাটা কি এই সরল রেখার উপর লম্ব সরল রেখা, না এই সরল রেখাটা এই সরল রেখার সমান্তরাল সরল রেখা? কাঁচকলা, কিছুই নয়, সমান্তরালও নয় লম্বও নয়। কেন নয়? কেননা সমান্তরাল হওয়ার কন্ডিশন সহগ দুটো সমান হতে হবে, সেটা সিদ্ধ তো করছেই না, লম্ব হওয়ার সত্যটাও কিন্তু সিদ্ধ করছে না। অর্থাৎ একটি সরল রেখা আর একটি সরল রেখা যদি সমান্তরাল না হয় তাহলে তারা নিশ্চয়ই কোনো একটা বিন্দুতে ছেদ করবে। অর্থাৎ এই দুটি, ধরো আমার দুটো হাত, এরা যদি সমান্তরাল না হয় তাহলে নিশ্চয়ই এরা দুজন কোনো না কোনো একদিন একে অপরকে ছেদ করবে। সুতরাং এই সরলরেখার এই সরলরেখা যদি সমান্তরাল না হয় তাহলে এই সরলরেখার এই সরলরেখা কোনো না কোনো একদিন একটা বিন্দুতে ছেদ করবে। অর্থাৎ এই সরলরেখাটার সমীকরণ যদি আমি এটা টানি 3x plus y plus 4 equal to 0, তাহলে এই সরলরেখাটা এই
সরলরেখাকে ছেদ করছে, তাহলে এই সরলরেখাকে যদি ছেদ করে তাহলে নিশ্চয়ই এর সমান্তরাল সরলরেখাকেও ছেদ করবে। আগুন লেগে গেছে, এর সমান্তরাল সরলরেখাকেও ছেদ করবে, মানে এই যে 2,5 বিন্দুগামী সরলরেখা তাকেও ছেদ করবে। আর তাকে ছেদ করলেই তো গল্প শেষ। এই 2,5 থেকে এই দূরত্বটা বের করতে পারলেই বাকিটা অঙ্ক না ইতিহাস, যা খুশি ভেবে নাও। চলো আমরা তাহলে কি করব, প্রথমে এই যে 2,5 বিন্দুগামী সমান্তরাল সরলরেখা সেটার সমীকরণ টানবো। তাহলে এই সমীকরণটা আর এই সমীকরণটার ছেদবিন্দু বের করব। ছেদবিন্দুটা পেয়ে গেলেই এই দূরত্বটা বের করে নেব, এই দূরত্বটা বের করে ফেলবো। চলো 3x - 4y + 8 = 0 সরলরেখার সমান্তরাল সরলরেখা যা 2,5 বিন্দুগামী তার সমীকরণ কত পাবো, 3x - 4y + k = 0। আর এটি আচ্ছা সরলরেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ শুধু লিখি, সরলরেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ সেটা এটা, এই সরলরেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ সেটা এটা, 3x - 4y + k = 0। 1 নম্বর দিলাম। এবার এটি কত বিন্দুগামী, 2,5 বিন্দুগামী। কত বিন্দুগামী, 2,5 বিন্দুগামী। তাহলে অতএব 3 × 2 - 4 × 5 + k = 0। তাহলে কত পেয়ে যাচ্ছি, 6 - 20, তার মানে হচ্ছে -14 + k = 0। তাহলে k = পেয়ে যাচ্ছি 14। তাহলে k এর জায়গায় 14 বসিয়ে দাও। তাহলে 3x - 4y + 14 = 0। এটা ইমপ্লাই করছে 3x - 4y = -14। ক নাম্বার দেব, 2 নাম্বার দিলাম। আর একটা সরলরেখা কি, অপর সরলরেখার সমীকরণ, অপর সরলরেখার সমীকরণটা কি দেওয়া আছে, 3x + y + 8 = 0। তাহলে এটাকে আমরা সিম্পলিফাই করলে 3x + y + 4 = 0। তাহলে +4টা ওপরে গেলে -4। ক নম্বর দেবো, 3 নম্বর। এবার 2 আর 3কে সমাধান করে ফেলো। 2 আর 3কে সমাধান করলে আমরা x আর y এর ভ্যালুটা পেয়ে যাব। তাহলে 2 ও 3কে সমাধান করে পাই। আমরা পাশে সমাধানটা করে নিচ্ছি, এখানে জাস্ট বসিয়ে দিচ্ছি। পাশে সমাধানটা করে নিচ্ছি মানে 3x - 4y = -14। আর একটা কত আছে, 3x + y = -4। এইটাকে যদি আমরা 4 দিয়ে গুণ করে দিই তাহলে 12x + 4y, আমরা রাফে সমাধানটা করে নিচ্ছি, = -16। তাহলে পেয়ে যাচ্ছি 4y কেটে যাচ্ছে, 3 × 12 = 15, x = -30। তাহলে x পেয়ে যাচ্ছি -2। তাহলে x এর মান কত পাচ্ছি, -2। এবার x এর মানটা যে কোনো একটাতে বসিয়ে দাও। x এর মান যদি -2 এখানে বসাই তাহলে -6 + y = -4। তাহলে y = -4 + 6, তাহলে y পেয়ে যাচ্ছি 2। তাহলে সমাধান করে পাই x = -2, y = 2। অতএব 2 ও 3 এর ছেদবিন্দু, অতএব 2 ও 3 নং এর ছেদবিন্দু কত, -2,2। তাহলে এবার আমরা যেটা করব সেটা হচ্ছে -2,2 এবং -2,2 এবং 2,5 এর মধ্যবর্তী দূরত্ব। তাহলে এই পয়েন্টটা কত পেয়ে গেলাম, -2,2। তাহলে অতএব -2,2 এবং 2,5 এর মধ্যবর্তী দূরত্ব কি পাইতিস, √x1 - x2 তার হোল স্কয়ার, অর্থাৎ -2 তার হোল স্কয়ার প্লাস y1 - y2 মানে 2 - 5 তার হোল স্কয়ার। তাহলে কত পাইতেছি, -2 - 2 তার হোল স্কয়ার মানে -4 তার হোল স্কয়ার মানে 16, 2 - 5 মানে -3 তার হোল স্কয়ার মানে 9, √25 = 5 একক। তাহলে আমার দূরত্বটা কত পেলাম, দূরত্বটা পেলাম 5 একক, 5 একক।
বোঝা গেল? দেখে নাও, কোনো রকম কোনো সমস্যা থাকলে প্রশ্ন করো কমেন্টে। প্রশ্ন করতে কিন্তু মানা নেই, প্রশ্ন করতে নেই কো মানা। চলো নেক্সট আমরা চলে যাব 11 দাগের পর। এরপর আমরা পড়ব 12 দাগের ম্যাথটা করব। চলো 12 দাগের ম্যাথটা কি দিয়েছে আমরা দেখে ফেলবো। 12 দাগের ম্যাথটা যেটা দিয়েছে সেটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 1, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 1, সরল রেখার উপর 2, -5, সরল রেখার উপর 2, -5 এবং 6, -1 ও 6, -1 বলছে বিন্দু দুটির সংযোজক রেখাংশের লম্ব অভিক্ষেপের দৈর্ঘ্য। বিন্দু দুটির সংযোজক রেখাংশের লম্ব অভিক্ষেপের দৈর্ঘ্য চেয়েছে। আচ্ছা, আমরা এখানে লম্ব অভিক্ষেপ ব্যাপারটা একটা নতুন টার্ম পেলাম, যে লম্ব অভিক্ষেপ অর্থাৎ প্রজেকশন। হোয়াট ইজ দ্য মিন অফ লম্ব অভিক্ষেপ? লম্ব অভিক্ষেপ মানে কি? আই ডোন্ট নো, ইউ ডোন্ট নো, এখনো পর্যন্ত আমরা জানি না। এবার আমি জানবো যে লম্ব অভিক্ষেপ বলতে আমরা কি বুঝি। অ্যাট ফার্স্ট এটা আমরা জানবো। একটি সরলরেখা আছে, এর উপরে থিটা অ্যাঙ্গেলে আরেকটি সরলরেখা আছে, থিটা অ্যাঙ্গেলে সেই সরলরেখার উপরে ধরো দুটো বিন্দু আছে, একটা পি আর একটা কিউ। এই পি আর কিউ থেকে আমি যদি লম্ব টানি এই সরলরেখার উপর, ধরো এটা এবি এটা এসি, তাহলে এই এবি সরলরেখার উপর পি আর কিউ থেকে লম্ব টানলাম, নাম দিলাম এম এন। এই পি কিউ এর লম্ব অভিক্ষেপ হলো, পি কিউ এর লম্ব অভিক্ষেপ ইকুয়াল টু এম এন এর দৈর্ঘ্য। এইটা মনে রাখবে। পি কিউ এর লম্ব অভিক্ষেপটা কি? পি কিউ বিন্দু দুটির লম্ব অভিক্ষেপ হচ্ছে এম এন এর দৈর্ঘ্য। এবার যদি এই এসি সরলরেখাটার এবি সরলরেখা দুজন সমান্তরাল সরলরেখা হয়ে যায়, অর্থাৎ এবি সিডি দুটি সমান্তরাল সরলরেখা হয়ে যায়, তাহলে এর উপরে যদি দুটো বিন্দু থাকে পি আর কিউ, তাহলে এদের লম্ব অভিক্ষেপ পি থেকে টানবো, কিউ থেকে টানবো, এম আর এন। তাহলে এক্ষেত্রে কিন্তু পি কিউর লম্ব অভিক্ষেপ আর এম এন এর দৈর্ঘ্য দুটো সমান, অর্থাৎ পি কিউর দৈর্ঘ্য যা হবে এম এন এর দৈর্ঘ্যটাও তাই হবে যদি সমান্তরাল হয়। আমরা দেখি এই অঙ্কটার ক্ষেত্রে কি কেস ঘটে। অঙ্কটা পড়ি প্রথমে। আচ্ছা, লম্ব অভিক্ষেপ ব্যাপারটা তোমাদের আশা করি বোঝা গেল। এবার আমি কোশ্চেনটা পড়ছি। কোশ্চেনটা আমার বলেছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 1 সরলরেখার উপর, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 1 সরলরেখার উপর 2, -5 এবং 6, -1 বিন্দু দুটির লম্ব অভিক্ষেপ। তাহলে 2, -5 ধরো পি বিন্দুটা হচ্ছে 2, -5 এবং কিউ বিন্দুটা হচ্ছে 6, -1, 6, -1 বলছে যে বিন্দু দুটির সংযোজক সরলরেখার লম্ব অভিক্ষেপ। আচ্ছা, এই বিন্দু দুটির সংযোজক সরলরেখার লম্ব অভিক্ষেপ চেয়েছে আমার এই সরলরেখার উপর। এখন বিষয়টা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই বিন্দু দুটির সংযোজক সরলরেখা আমি যদি এই সরলরেখার সমান্তরাল পাই, অর্থাৎ এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 1 একটা সরলরেখা, তো এই যে 2, -5 এবং 6, -1 এই বিন্দু দুটির সংযোজক সরলরেখাটা যদি এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 1 এর সমান্তরাল হয়, তাহলে আমি বলতে পারবো যে এদের মধ্যে যে দূরত্বটা, অর্থাৎ এই বিন্দুটার এই বিন্দুটার মধ্যে যে দূরত্বটা, সেটাই লম্ব অভিক্ষেপ, অর্থাৎ সেটাই এম এন এর দৈর্ঘ্য। ক্লিয়ার? তাহলে আমি প্রথমে দেখবো যে এই দুটো বিন্দুগামী সরলরেখার সমীকরণটা কত। অর্থাৎ আমি প্রথম যেটা করব সেটা হচ্ছে 2, -5 এবং 6, -1 বিন্দুগামী সরলরেখার সমীকরণ, বিন্দুগামী সরলরেখার সমীকরণ কি পাচ্ছি দেখো তো। বিন্দুগামী সরলরেখার সমীকরণ y মাইনাস y1, তাহলে মাইনাসে মাইনাসে +5 বাই x মাইনাস x1 ইকুয়াল টু y1 মাইনাস y2 মানে -5 মাইনাসে মাইনাসে +1 বাই x1 মাইনাস x2 মানে 2 - 6, তাহলে y +5 বাই x মাইনাস 2 ইকুয়াল টু -5 + 1 মানে -4, 2 - 6 মানে -4, মাইনাস মাইনাস কাটতেস 1 হইতেস, তাহলে y +5 ইকুয়াল টু কি পাইতিস x মাইনাস 2, তাহলে x প্লাস ওয়াইটা ওপারে গেলে মাইনাস ওয়াই, -2টা এপারে আসলে 5 + 2 মানে 7, x মাইনাস ওয়াই ইকুয়াল টু 7।
ধরো এটা 1 নম্বর। তাহলে এই দুটো সরলরেখা, এই দুটো বিন্দুর যে সংযোজক সরলরেখার সমীকরণ, সেটা কি পেলাম? x - y = 7। আচ্ছা, x - y = 7 টা x - y = 1 এর সমান্তরাল নয়? x - y = 1 আর x - y = 7 দুটো তো সমান্তরাল সরলরেখা। কেন? কেননা এদের সহগটা তো সমান। তাহলে আমি বলতে পারি অতএব 1 নং সরলরেখা ও x - y = 1 সরলরেখা পরস্পর সমান্তরাল। পরস্পর কি? পরস্পর সমান্তরাল। অতএব আমি বলতে পারি, কি বলতে পারি? অতএব আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে 2, -5 এবং 6, -1 বিন্দু দ্বয়ের লম্ব অভিক্ষেপের দৈর্ঘ্য। লম্ব অভিক্ষেপে আমি বলেছি সমান্তরাল হলে লম্ব অভিক্ষেপের দৈর্ঘ্যটা কি হবে? এদের দুজনের মধ্যবর্তী দৈর্ঘ্য, অর্থাৎ √x1 - x2 তার হোল স্কয়ার, মানে 2 - 6 তার হোল স্কয়ার, প্লাস -5 মাইনাসে মাইনাসে +1 তার হোল স্কয়ার। তাহলে 2 - 6 তার হোল স্কয়ার মানে -4 তার হোল স্কয়ার, প্লাস -5 + 1 মানে -4 তার হোল স্কয়ার। তাহলে কত পেয়ে যাচ্ছি? 16 + 16 অর্থাৎ √32 অর্থাৎ 4√2 একক। গল্প শেষ। তাহলে 12 দাগেরটা কমপ্লিট। বোঝা গেল? কোনো সমস্যা থাকলে প্রশ্ন ছুড়ে দাও আমার দিকে, প্রশ্ন ছোড়ো। চলো এরপর যে অঙ্কটা আমরা করব, 16 দাগের অঙ্কটাকে 100% দিয়ে রাখো। 16 দাগের অঙ্কটাকে তোমরা খাতা বইয়ে 100% দিয়ে রাখো। X11 ফাইনালের পর মিলিয়ে নেবে, কথা দিলাম মিলিয়ে নেবে। 16 দাগের অঙ্কটাকে 100% দাও। খুব 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 ইম্পর্টেন্ট অঙ্ক 16টা, আসার মতো অঙ্ক, পরীক্ষাতে আসার মতো ম্যাথ। চলো চড়ইবতী। কি বলেছে 16 দাগেরটা? বলেছে একটি সরল রেখা AB ওয়াই অক্ষকে বি বিন্দুতে ছেদ করে এবং বি বিন্দুতে এবি এর উপর অঙ্কিত লম্ব সরলরেখা এক্স অক্ষকে সি বিন্দুতে ছেদ করে। এবি সরলরেখার সমীকরণ x/3 - y/4 = -1 হলে সি বিন্দুর স্থানাঙ্ক কত? ল্যাঙ্গুয়েজটা সরলরেখার ক্ষেত্রে ভেরি 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 ইম্পর্টেন্ট। সো ল্যাঙ্গুয়েজটাকে কিন্তু তোমরা ভালোভাবে 2বার থেকে 3বার পড়বে, কেটে কেটে পড়বে, তাহলে দেখবে তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে। আচ্ছা, প্রথমে আমরা ফার্স্ট স্ট্যান্ডার্ডে এবার আসি। একটি সরলরেখা এবি ওয়াই অক্ষকে বি বিন্দুতে ছেদ করে। আচ্ছা, একটি সরলরেখা এবি, একটি সরলরেখা এবি ওয়াই অক্ষকে বি বিন্দুতে ছেদ করে, তার মানে ওয়াই অক্ষকে এরকম একটা বিন্দুতে ছেদ করছে। এবার আমার বলছে সরলরেখাটির সমীকরণ এবির উপর অঙ্কিত লম্ব সরলরেখা এক্স অক্ষকে সি বিন্দুতে ছেদ করে। এবি সরলরেখার সমীকরণ x/3 - y/4। প্রথমে আমি লিখছি এবি সরলরেখার সমীকরণ। এবি সরলরেখার সমীকরণ, এবি সরলরেখার সমীকরণটা কত দিয়েছে? x/3 - y/4 = -1। আমাকে বলেছে সি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে x/3 - y/4 = -1, এইটা এবি সরলরেখার সমীকরণ দেওয়া আছে। তাহলে মাইনাসটাকে যদি এপারে নিয়ে নিই, তাহলে x/-3 প্লাস y/4 প্লাস কেন হলো? কেননা মাইনাসে মাইনাসে প্লাস ইকুয়াল টু কত পেয়ে গেলাম? 1। তাহলে এই সরলরেখাটাকে ছেদিতাংশ আকারে এবি সরলরেখাকে সাজালাম। তাহলে এর এক্স অক্ষের স্থানাঙ্ক কত? -3, 0, আর ওয়াই অক্ষের স্থানাঙ্ক 0, 4। তাহলে এর স্থানাঙ্ক কত পেয়ে যাচ্ছি? অতএব এর স্থানাঙ্ক, এবি যে সরলরেখাটা, সেই এবি সরলরেখাটার অতএব এর স্থানাঙ্ক কত পেয়ে যাচ্ছি? এর স্থানাঙ্ক পেয়ে যাচ্ছি -3, 0, এবং বি এর স্থানাঙ্ক কত পেয়ে যাচ্ছি? 0, 4। এর স্থানাঙ্ক কত পাচ্ছি? -3, 0 মানে এরকম একটা পয়েন্ট, এটা হচ্ছে এ, আর বি এর স্থানাঙ্ক কত পাচ্ছি? বি এর স্থানাঙ্ক পাচ্ছি 0, 4, এটা হচ্ছে বি। ওকে, এইবার
বলেছে বি বিন্দুর উপর লম্ব সরল রেখাটি এবি কে এই এক্স অক্ষকে সি বিন্দুতে ছেদ করে। তাহলে বি বিন্দুর উপর লম্ব সরলরেখা মানে এমন, তাহলে এটা এক্স অক্ষকে কি বিন্দুতে ছেদ করছে? সি বিন্দুতে। হোয়াট হোয়াট ক্যান বি ফাইন্ড? আমাকে বলেছে যে সি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। সি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। কোঅর্ডিনেট, ফাইন্ড আউট দি কোঅর্ডিনেট অফ সি। সি এর কোঅর্ডিনেটটা বের করে ফেলো। চলো, আমার হাতে গিভেন এ এর স্থানাঙ্ক, গিভেন বি এর স্থানাঙ্ক, অর্থাৎ এ এর কোঅর্ডিনেট এবং বি এর কোঅর্ডিনেট গিভেন, এবি সরল রেখাটা গিভেন, এবং অলসো গিভেন এবির উপরে বিসি সরল রেখাটা লম্ব, অর্থাৎ এবি পারপেন্ডিকুলার টু বিসি, অর্থাৎ এবি এবং বিসি সরল রেখা দ্বয় পরস্পর লম্ব, অর্থাৎ মধ্যবর্তী কোণটা কত ডিগ্রি? মধ্যবর্তী কোণটা 90 ডিগ্রি। আমাকে কি বলেছে? সি এর স্থানাঙ্ক বের করতে বলেছে। একদম ভালোভাবে যদি তোমরা বোঝো, তোমরা যদি বিসির সমীকরণ বের করে ফেলতে পারো, তাহলেই কিন্তু সি এর স্থানাঙ্ক তোমরা বের করে ফেলতে পারবে। অর্থাৎ তোমরা বিসির সমীকরণটা যদি বের করে ফেলতে পারো, তাহলেই তো সেটাকে তুমি ছেদিতাংশ আকারে সাজালে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1, যেখানে এই এক্স অক্ষের সমীকরণটা হচ্ছে a, 0। এক্স অক্ষের সমীকরণটা কত? এই এক্স অক্ষের বিন্দুটা কত? a, 0। তাহলে এই আকারে সাজালেই হয়ে যাবে। তাহলে আমরা ফার্স্ট কি করব? ফার্স্ট আমাদের ট্রাই করতে হবে বিসির সমীকরণ নির্ণয় করা। চলে এসো, এবি সরলরেখার সমীকরণ এইটা দেওয়া ছিল, তাই তো? আচ্ছা, এটাকে ধরে নিচ্ছি আমরা 1, বা এটাকে 1 ধরি। তাহলে 1 ইমপ্লাইজ x/3 - y/4 = -1। এটাকে লিখতে পারি যদি লসাগু করি 12, 3 4 12, 4x - 3y = -1। তাহলে 4x - 3y = -12। এইবার অতএব 4x - 3y = -12 সরলরেখার, এটা তো এবি সরলরেখার সমীকরণ, সিম্পলিফাই করে নিলাম। তাহলে এই সরলরেখার উপর লম্ব সরল রেখার সমীকরণ, এই সরলরেখার উপর লম্ব সরলরেখার সমীকরণ কি পাবো? লম্ব সরলরেখার সমীকরণটা আমরা পাবো, 3টা ওখানে যাবে, 4টা এখানে আসবে, অর্থাৎ 3x + 4y, মাইনাসটা চেঞ্জ হয়ে গেল, +4y = k। ক নাম্বার এটা? এটা হয়ে যাচ্ছে 2 নম্বর। 3x + 4y = k। এইবার এই যে 3x প্লাস আবার 3x + 4y = k, এটা তো লম্ব সরলরেখার সমীকরণ, অর্থাৎ বিসির সমীকরণ। এবার এই বিসিটা বি বিন্দুগামী না, তাহলে আমি লিখতে পারি 3x + 4y = k। সরলরেখাটি বি বিন্দুগামী, অর্থাৎ 0,4 বিন্দুগামী। তাহলে কি লিখতে পারি? অতএব 3x + 4y, অর্থাৎ x এর জায়গায় 0 + 4 × y এর জায়গায় 4 = k। তাহলে 3 × 0 মানে 0, 4 × 4 মানে 16, 16 = k। তাহলে 3x + 4y = কত পেয়ে গেলাম? 16। এটা ক নম্বর দিয়ে দেবো? 3 নম্বর। তাহলে আমরা 3x + 4y = পেয়ে গেলাম 16। এটা হচ্ছে 3 নম্বর সরলরেখা। তাহলে এই যে সরলরেখাটা পেলাম, অর্থাৎ বিসি সরলরেখাটা, এটা কত? 3x + 4y = 16। বা 3 নম্বর না দিয়ে এবার এটাকেই যদি তুমি ছেদিতাংশ আকারে সাজাতে চাও, তাহলে তুমি কি পাবে? 3x/16 + 4y/16 = 1। তার মানে তুমি পেয়ে যাচ্ছ, এটা ইমপ্লাই করছে x/16/3 প্লাস 4 আর 16 কাটলে y/4 = 1। অর্থাৎ x অক্ষের ছেদিতাংশটা এখান থেকে এই দূরত্বটা কত? অতএব সি বিন্দুর স্থানাঙ্ক ওখান থেকে ওই দূরত্বটা কত পাচ্ছি? x/something + y/something = 1। তো তাহলে এখান থেকে এই দূরত্বটা কত পাচ্ছি? 16/3। আর এখান থেকে এই দূরত্বটা 4। তাহলে এই পয়েন্টটা কত? 16/3, 0। অতএব সি বিন্দুর স্থানাঙ্ক কত পেয়ে যাচ্ছি? সি বিন্দুর স্থানাঙ্ক 16/3, 0। বোঝা গেল? डल में कुछ काला है, समझ आया पूरी बात? इसके बाद हम जाएंगे, कितने पे जाएंगे? 22। 22 का जो मैथ है वो मैथ मेरे बुक पे नहीं है, क्योंकि मेरा बुक तो फट गया। मैथ करते करते बुक फटा दिया मैंने। ठीक है, कोई बात नहीं। यहाँ पे हम फ़ोन पे कुछ पिक्चर निकाल लिया है, इससे आप समझेंगे हम। चलिए, हमारा किस प्रॉब्लम था?
हमारा प्रॉब्लम था 22। एरपर আমরা 22টা করব। চলো টোয়েন্টি টু এর ম্যাথটা কি বলেছে দেখি। বলতেছে একটি আলোক রশ্মি x মাইনাস 2y মাইনাস 3 সরলরেখা বরাবর পাঠানো হয়। ওকে, कोई बात नहीं। একটি আলোক রশ্মি x মাইনাস 2y মাইনাস 3 ইকুয়াল টু 0 এই সরলরেখা বরাবর পাঠানো হয় এবং 3x মাইনাস 2y মাইনাস 5 ইকুয়াল টু 0 সরলরেখাতে আসার পর তা থেকে প্রতিফলিত হয়। তাহলে এই বরাবর পাঠাচ্ছে, তারপর কোন সরলরেখাতে আসছে 3x মাইনাস 2y মাইনাস 5 ইকুয়াল টু 0 এই সরলরেখাতে আসার পর আমার বলেছে তা থেকে প্রতিফলিত হয়। তাহলে এসে জুড়লো, তারপর প্রতিফলিত হলো, এই যে বিন্দুতে জুড়লো তারপর প্রতিফলিত হলো। আমার বলছে প্রতিফলিত রশ্মি বরাবর সরলরেখার সমীকরণ নির্ণয় করো। অর্থাৎ ধরো এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা ই। আমাকে বি বের করতে হবে, বির সমীকরণ বের করতে হবে। ক্লিয়ার? আমার সরলরেখাটি এসছে। আচ্ছা, এই প্রশ্নটি হচ্ছে তোমাদের 2015 সালে 11 ফাইনালে এসছে। এই প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট। এবং এছাড়াও আমাদের এই ধরনের আলোকরশ্মির যে অঙ্কগুলো আছে এক্সারসাইজ 2A-তে আছে, এক্সারসাইজ 2B-তে আছে, এই আলোকরশ্মির অঙ্কগুলো কিন্তু আমাদের ইম্পর্টেন্ট। এক্সারসাইজ 2B এর 20 পর থেকে বোধহয় এই আলোকরশ্মির অঙ্ক 20 থেকে 25 পর্যন্ত এই সমস্ত অঙ্কগুলো তোমরা দেখবে। এই আলোকরশ্মির যে কটা অঙ্ক তোমাদের আছে সে কটা তোমরা করবে ভালো করে, ঠিক আছে? একটা অঙ্ক দেখলেই তোমরা বাকিগুলো বুঝতে পারবে। দেখো এবি সরলরেখাটা, অর্থাৎ এই আলোকরশ্মির সমীকরণ দিয়েছে, সিডি আলোকরশ্মির সমীকরণ দিয়েছে, আমাকে বলেছে বি আলোকরশ্মির সমীকরণ বের করো। একটা সরলরেখার সমীকরণ বের করার জন্য আমি বারবার করে যেটা বলছি সেটা হচ্ছে একটা সরলরেখার সমীকরণ বের করার জন্য আমাদের যেটা দরকার সেটা হচ্ছে এই একটা বিন্দুর স্থানাঙ্ক দরকার। একটা সরলরেখার সমীকরণ বের করতে গেলে একটা বিন্দুর, সরলরেখার উপর একটা বিন্দুর স্থানাঙ্ক দরকার এবং সরলরেখাটার প্রবণতা বের করা দরকার। তাহলে সরলরেখাটার প্রবণতা এবং তার উপর একটা বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলেই কিন্তু গল্প শেষ। সুতরাং আমরা চেষ্টা করব যে এই সরলরেখার উপর একটা বিন্দুর স্থানাঙ্ক আমরা প্রথমে বের করতে। কার উপর? বির উপর। আচ্ছা, আমাকে বলো তো যে বির উপরে বি বিন্দুটা অবস্থিত না অবস্থিত নয়? বি বিন্দুটা তো অবস্থিত। তাহলে আমি বি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলেই আমাদের একটা কাজ মিটে যাচ্ছে, তারপর আমরা বাকিটা প্রবণতাতে চলে যাব। আমরা বি বিন্দুর স্থানাঙ্কটা তাহলে বের করার চেষ্টা করি। দেখো তো এই সরলরেখা আর এই সরলরেখা, এইটা আর এইটা, এদের দুজনের ছেদ বিন্দুটাই বি বিন্দু না? তাহলে এই সরলরেখার এই সরলরেখাকে সমাধান করলেই তো বি বিন্দু পেয়ে যাচ্ছি ভাই। তারপর কি করব? তারপর আমরা যেটা করব যে এই বির প্রবণতাটা বের করব। ধরে নেব বির প্রবণতা এম। আমাকে একটা কথা বলো যে এই এবি আর এই সিডি এদের মধ্যবর্তী কোণ যা হবে, এই বি আর এই সিডি তাদের মধ্যবর্তী কোণও তাই হবে। অর্থাৎ এদের মধ্যবর্তী কোণ নির্ণয়ের সূত্র থেকে আমি মধ্যবর্তী কোণটা নির্ণয় করব, আর এদের মধ্যবর্তী কোণ নির্ণয়ের সূত্র থেকে মধ্যবর্তী কোণটা নির্ণয় করব, দুটোকে ইকুয়াল করে দেবো, আমি এম এর মানটা পেয়ে যাব। ওকে, ফাইন। চলো, ফার্স্ট কেস আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আলোক রশ্মি দুটির সমীকরণ কি কি দেওয়া আছে। আলোক রশ্মি দ্বয়ের সমীকরণ প্রথমটা দেওয়া আছে x মাইনাস 2y মাইনাস 3 ইকুয়াল টু 0, আর দ্বিতীয়টা দেওয়া আছে 3x মাইনাস 2y মাইনাস 5 ইকুয়াল টু 0। এটাকে ধরো 1 নম্বর দিলাম, এটাকে ধরো 2 নম্বর দিলাম। এইবার আমরা চলে আসছি 1 ইমপ্লাইজ x মাইনাস 2y ইকুয়াল টু 3, মাইনাস 3 ওপারে গেলে, আর 2 ইমপ্লাইজ করলে 3x মাইনাস 2y ইকুয়াল টু মাইনাস 5 ওপারে গেলে প্লাস 5। এইবার এইটাকে আমরা কি করতে পারি? এটাকে ধরো 3 নম্বর দাও, এটাকে ধরো 4 নম্বর দাও। কি করতে পারি? 3 মাইনাস 4, অর্থাৎ x মাইনাস 2y ইকুয়াল টু 3, 3x মাইনাস 2y ইকুয়াল টু 5, মাইনাস করছি, তাহলে মাইনাস মাইনাস মাইনাসে প্লাস, মাইনাস অপনয়ন, x মাইনাস 3x মানে মাইনাস 2x, 3 মাইনাস 5 মানে মাইনাস 2, মাইনাস মাইনাস কেটে গেলে x ইকুয়াল টু 1। তাহলে বি বিন্দুর স্থানাঙ্ক x এর মানটা কত? 1। এবারে x এর মানটা যে কোনো একটাতে বসিয়ে দাও। তাহলে 3 নম্বরে বসালে 3 ইমপ্লাইজ
মাইনাস টু ওয়াই ইকুয়াল টু 3 আর 1 এপার আসলে -1, তাহলে -2y ইকুয়াল টু 2, y ইকুয়াল টু -1, তাহলে 1, -1, তাহলে বি বিন্দুর স্থানাঙ্ক কত পেয়ে গেলাম? বি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম 1, -1। এবার আমরা কি করব? বি বিন্দুর স্থানাঙ্ক তো আমরা পেয়ে গেছি, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এ বির এবং সিডির মধ্যবর্তী কোণ, আর আমরা বের করব বি এবং সিডির মধ্যবর্তী কোণ। চলো তাহলে এটা মুছে দিচ্ছি বা এটা থাক। এ বি ও সিডি এর মধ্যবর্তী কোণ ইকুয়াল টু কত হবে? থিটা ইকুয়াল টু tan ইনভার্স m1 - m2 বাই 1 প্লাস m1 m2। তাহলে m1 - m2 এখান থেকে তাহলে আমার প্রথম সরলরেখাটার প্রবণতা, অর্থাৎ এই সরলরেখার প্রবণতা এবং এই সরলরেখার প্রবণতা বের করতে হবে। এই সরলরেখার প্রবণতা কত? x - 2y - 3 ইকুয়াল টু 0। তো তাহলে -2y টা ওপারে নিয়ে গেলে 2y ইকুয়াল টু কত? x - 3। তাহলে y ইকুয়াল টু হাফ অফ x - 3/2। তাহলে প্রবণতা কত? হাফ। তাহলে এই সরলরেখার প্রবণতা কত? হাফ। মাইনাস এই সরলরেখার প্রবণতা বের করো একই রকম ভাবে। দ্বিতীয় সরলরেখার প্রবণতাটা কত পাচ্ছি? 3x - 2y টা ওপারে গেলে -5 ইকুয়াল টু 2y। তাহলে 2 টা এপারে চলে আসলে 3/2 ইন্টু x - 5/2 ইকুয়াল টু y। তাহলে আমরা কত পেয়ে যাচ্ছি? y ইকুয়াল টু mx প্লাস c। তাহলে m টা কত পাচ্ছি? 3/2 বাই 1 প্লাস হাফ ইন্টু 3/2। ওকে, তাহলে এর প্রবণতা হচ্ছে হাফ আর এর প্রবণতা হচ্ছে 3/2। চলো তাহলে আমরা এ বি ও সিডির মধ্যবর্তী কোণ পেলাম। এবার ধরি বিই এর প্রবণতা, তাহলে বিই এর প্রবণতা কত ধরে নিচ্ছি? এম। তাহলে অতএব বিই ও সিডি এর মধ্যবর্তী কোণ, তাহলে কত হবে? tan ইনভার্স m মাইনাস সিডি হচ্ছে 3/2 বাই 1 প্লাস m ইন্টু 3/2। তাহলে দুটো মধ্যবর্তী কোণ পেলাম, অর্থাৎ এটা থিটা আর এটা থিটা পেলাম। তাহলে এই দুটোকে ইকুয়াল করে দেবো, tan ইনভার্স কেটে যাবে। এই দুটো সমান করলে আমরা কি পেয়ে যাব? আচ্ছা প্লাস মাইনাস দাও, দুপারেই প্লাস মাইনাস দাও, কোনো চাপ নেই, প্লাস মাইনাস উঠে যাবে। এই দুটোকে সমান করলে তাহলে আমরা কি পেয়ে যাব? প্রথমে এটাকে ক্যালকুলেশন করে নেবে। এই দুটোকে সমান করলে তুমি m এর মান পেয়ে যাবে। m এর মান পেয়ে গেলে এই বিন্দুটার স্থানাঙ্ক তো তুমি অলরেডি পেয়ে গেছো 1, -1। আর তুমি যদি m এর মানটা পেয়ে যাও তাহলে তুমি লিখবে 1, -1 এবং m বিন্দুগামী সরল রেখার সমীকরণ বলে তুমি y - y1 = m × x - x1 এর সূত্র ফেলে দেবে। এতক্ষণ ধরে কিন্তু করাচ্ছি, সুতরাং এর পরের পার্টটা কিন্তু আমি একটু বাড়ির জন্য তোমাদেরকে ছাড়লাম। তোমরা বাড়িতে এর পরের পার্টটা কিন্তু করে ফেলো। কোনো রকম কোনো সমস্যা হলে আমাকে কমেন্টে জানাবে যে কি সমস্যা হচ্ছে, আমি তারপর বাকিটা যদি সমস্যা হয় আমি করিয়ে দেব। নেক্সট চলো, এরপর আমরা চলে যাব 22-এর ম্যাথ আমাদের হয়ে গেল। আমরা এরপর যেটা করব সেটা হচ্ছে আমরা দীর্ঘ উত্তরধর্মীতে চলে যাব। দীর্ঘ উত্তরধর্মী থেকে আমরা টোটাল 3টে ম্যাথ করব, তাহলেই আমাদের 10-এর কোটা সম্পূর্ণ হবে এবং এই 3টে ম্যাথ করার পরেই কিন্তু আমাদের আগুন লাগানোটাও কমপ্লিট হবে, অর্থাৎ আমাদের এই ক্লাসটা কমপ্লিট হবে। তাহলে আমরা চলে আসছি দীর্ঘ উত্তরধর্মীতে। আমরা কোথায় যাচ্ছি? দীর্ঘ উত্তরধর্মীতে চলে আসছি। দীর্ঘ উত্তরধর্মীর ফার্স্ট ম্যাথ, অর্থাৎ দীর্ঘ উত্তরধর্মীর আমরা প্রথম যে ম্যাথটা করব সেটা হচ্ছে দীর্ঘ উত্তরধর্মীর 2-এর দাগের অঙ্ক। কি বলেছে আমরা প্রথমেই দেখে নেব। পি কিউ আর বিন্দু তিনটির স্থানাঙ্ক যথাক্রমে -7,5, 3,8 এবং -5,13। চলো একটা ত্রিভুজ আঁকো। ত্রিভুজটা কত? পি কিউ আর। পি এর স্থানাঙ্ক কত দিয়েছে? -7,5। কিউ এর স্থানাঙ্ক কত দিয়েছে? 3,8। আর আর এর স্থানাঙ্ক কত দিয়েছে? -5,13। আমাকে বলছে যে হলে এবং আর এন রেখা পিকিউ এর উপর লম্ব এবং আরটি রেখা পিকিউ এর সমান্তরাল হলে আর এন ও আরটির সমীকরণ নির্ণয় করো। আর এন রেখা পিকিউ এর উপর লম্ব এবং আরটি রেখা পিকিউ এর সমান্তরাল। আর এন রেখা পিকিউ এর উপর লম্ব, দেখো আর এন রেখা পিকিউ এর উপর লম্ব এবং আরটি রেখা পিকিউ এর সমান্তরাল হলে আমাকে বলেছে আর এন ও আরটির সমীকরণ নির্ণয় করো। খুব ভালো করে দেখো, আর এনটা পিকিউর উপর লম্ব এবং আরটিটা
পিকিউ এর সমান্তরাল, তাহলে আমাকে বলেছে আর এন ও আর টির সমীকরণ বের করো। তাহলে আমরা ফার্স্ট যেটা করব সেটা হচ্ছে আমরা পিকিউর সমীকরণটা বের করে নেব। তাহলে পিকিউর সমীকরণটা বের করে ফেলতে পারলে আমরা তার উপর লম্ব সরলরেখার সমীকরণ বের করতে পারবো এবং আমরা তার সমান্তরাল সরলরেখার সমীকরণও বের করতে পারবো। গল্প শেষ। আমার তো পিকিউ পারপেন্ডিকুলার টু আর এন আর পিকিউ প্যারালাল টু এই দুটো কন্ডিশন আমার গিভেন। চলো পিকিউ এর সমীকরণ কত? পিকিউ এর সমীকরণ দুই বিন্দু আকারে, ধরো এটাকে x1 y1 ধরো, বা ওটাকে x1 y1 ধরো, এটাকে x2 y2, x1 y1 এটা x2 y2। চলো তাহলে y মাইনাস y1 মানে 5 বাই x মাইনাস x1 মানে মাইনাস মাইনাসে প্লাস 7 ইকুয়াল টু y1 মাইনাস y2 মানে 5 মাইনাস 8 বাই x1 মাইনাস x2 মানে মাইনাস 7 মাইনাস 3। তাহলে কত পেয়ে যাচ্ছি? y মাইনাস 5 বাই x প্লাস 7 ইকুয়াল টু 5 মাইনাস 8 মানে হয়ে যাচ্ছে মাইনাস 3 আর মাইনাস 7 মাইনাস 3 মানে হয়ে যাচ্ছে মাইনাস 10। মাইনাস মাইনাস কেটে যাচ্ছে, 10টা গুণ করে দাও, 3টা গুণ করে দাও, তাহলে 3x প্লাস 3 সাথে 21 ইকুয়াল টু 10y মাইনাস 50। তাহলে 3x মাইনাস 10y ইকুয়াল টু 21টা ওপারে চলে গেলে মাইনাস 50 আর মাইনাস 21 মাইনাস 71। ওকে, এটা হচ্ছে পিকিউ এর সমীকরণ, 1 নম্বর দিয়ে দিলাম। তাহলে পিকিউ এর সমান্তরাল সরলরেখার সমীকরণ এবং লম্ব সরলরেখার সমীকরণ বের করতে পারবো। অতএব 1 নং এর লম্ব সরলরেখার সমীকরণ মানে 8টির সমীকরণ, লম্ব সরলরেখার সমীকরণ কত পাবো? 10x প্লাস 3y ইকুয়াল টু কে। 10x প্লাস 3y ইকুয়াল টু কে, এটা লম্ব সরলরেখার সমীকরণ। এবার এটি কি বিন্দুগামী? এটি আর বিন্দুগামী। তাহলে আর মানে কত? -5,13 বিন্দুগামী, -5,13 বিন্দুগামী। তাহলে অতএব 10 ইন্টু -5 প্লাস 3 ইন্টু 13 ইকুয়াল টু কে। তাহলে 10 ইন্টু -5 মানে -50 আর 3 তেরো 39, তাহলে -50 প্লাস 39 ইকুয়াল টু কে। তাহলে 40 11 কে ইকুয়াল টু -11। তাহলে অতএব 8টি এর সমীকরণ, 8টি এর সমীকরণ কত পেয়ে যাচ্ছি? 10x প্লাস 3y ইকুয়াল টু -11, -11টা এপারে আসলে 10x প্লাস 3y প্লাস 11 ইকুয়াল টু 0। এটা কার সমীকরণ পেয়ে গেলাম? 8টি এর সমীকরণ। একই রকম ভাবে আমরা Rn এর সমীকরণ, Rn লম্ব, Rn এর সমীকরণ পেয়ে গেলাম। একই রকম ভাবে আমরা 8টির সমীকরণ বের করতে পারবো। অতএব 8টি এর সমীকরণ, 8টি তো পিকিউর সমান্তরাল, 8টি কি পিকিউর সমান্তরাল, তাহলে কি হবে? 8টি এর সমীকরণ একই থাকবে, পিকিউর সমীকরণ যা 3x মাইনাস 10y ইকুয়াল টু শুধু কে। এবার এটি কত বিন্দুগামী? এটিও -5,13 বিন্দুগামী। তাহলে বসিয়ে দাও -5,13, তাহলে 3 ইন্টু -5 -10 ইন্টু 13 ইকুয়াল টু কে। এখান থেকে পেয়ে যাচ্ছি -15 -130 মানে -145 ইকুয়াল টু কে। তাহলে কে এর জায়গায় এবার এই মানটা নিয়ে এখানটায় পুট করে দাও। গল্প শেষ, বাংলাদেশ। আমরা 2-এর দাগের অঙ্কটা কমপ্লিট করে ফেললাম। এবার চলে এসো 2-এর পর আমরা চলে যাব 5-এর দাগের অঙ্কটাতে। 5-এর দাগের অঙ্কে একটা নতুন কনসেপ্ট আমরা শিখবো, তারপর আমরা সরাসরি চলে যাব 9-এর দাগের অঙ্ক। 9-এর দাগের অঙ্ক শেষ করলে আমাদের আজকের মতো গল্প শেষ। সুতরাং চলো, আমরা শেষ করে ফেলেছি প্রায়। আর আমাদের সাথে সাথে শেষ করে ফেলার সাথে সাথে আমাদের কালিও প্রায় শেষাগত। আমরা একটু কালিটা ভরে নেব। চলো পড়তে থাকো ততক্ষণ। কালি ভরতে ভরতে আমরা পড়ি 2,7 -6,1 এবং 4,-5 বিন্দু তিনটির সংযোগে উৎপন্ন ত্রিভুজের লম্ব বিন্দুর স্থানাঙ্ক। হোয়াট ইজ লম্ব বিন্দু? পারপেন্ডিকুলার পয়েন্ট। লম্ব বিন্দুটা কি এবার আমরা দেখব। হোমিওপ্যাথি ওষুধের মতো ডব খেয়ে খেয়ে পড়ছে রে কালি, জমে গেছে। শীতে সব জমে যাক। চলো এবার আমরা চলে আসবো কোথায়? হেথায় হোথায় কোথায়? 7-এরটা, এই না 5-এরটা।
2,7 6,-1 এই -6,1 এবং 4,-5 বিন্দু তিনটির সংযোগে উৎপন্ন ত্রিভুজের লম্ব বিন্দুর স্থানাঙ্ক। তাহলে একটা বিন্দু হচ্ছে 2,7 মানে এ বিন্দুটা ধরো 2,7, বি বিন্দুটা হচ্ছে -6,1 আর সি বিন্দুটা হচ্ছে 4,5। সি বিন্দুটা কত? 4,-5। আমাকে বলছে যে বিন্দু তিনটির সংযোগে উৎপন্ন ত্রিভুজের লম্ব বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। লম্ব বিন্দু মানে কি? ধরো এ বিন্দু থেকে আমি এ থেকে বিসির উপর একটি লম্ব টানলাম, বি থেকে এসির উপর একটি লম্ব টানলাম, এ থেকে বিসির উপর একটি লম্ব টানলাম, বি থেকে এসির উপর একটি লম্ব টানলাম। এই যে দুটি লম্ব যে বিন্দুতে ছেদ করেছে, ধরো এটা ডি এটা ই, যে বিন্দুতে ছেদ করেছে সেটাকে আমরা বলবো লম্ব বিন্দু। ধরো এটার নাম দিয়ে দিচ্ছি আমি পি। তাহলে এই পি ইজ দ্য পারপেন্ডিকুলার পয়েন্ট বা লম্ব বিন্দু। আমাকে পি এর স্থানাঙ্ক বের করতে হবে। তাহলে এবিসি তিনটে স্থানাঙ্ক আমার দেওয়া আছে। আমাকে বলেছে যে এই স্থানাঙ্ক বিশিষ্ট ত্রিভুজের লম্ব বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। লম্ব বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে আমি কি করলাম? আমি একটা শীর্ষবিন্দু থেকে আরেকটা বাহুর উপর লম্ব টানলাম, আমি আরেকটা শীর্ষবিন্দু থেকে আরেকটা বাহুর উপর লম্ব টানলাম, দুটো লম্ব যে বিন্দুতে ছেদ করলো সেই বিন্দুটাই কিন্তু লম্ব বিন্দু। এবার আমরা কিভাবে এই লম্ব বিন্দুটা বের করব? ধরি লম্ব বিন্দু হলো, ছবি কথা বলছে দেখো, পি এইচ কমা কে। এইবার কি করব? এডি প্রথম ক্ষেত্রে এডি পারপেন্ডিকুলার টু বিসি, এডি পারপেন্ডিকুলার টু বিসি। আচ্ছা, লম্ব বিন্দুটা পি এইচ কমা কে ধরে নিয়েছি। তাহলে এডিটা, এই যে এডি সরলরেখাটা বিসির উপর তো লম্ব পারপেন্ডিকুলার, তাহলে এডি পারপেন্ডিকুলার টু বিসি। অতএব তাহলে আমি বলতে পারি যে এই এডির প্রবণতা আর এই বিসির প্রবণতার গুণফল ইকুয়াল টু -1। একটা সরলরেখা আর একটা সরলরেখার উপরে যদি লম্ব হয় তাহলে এই সরলরেখার প্রবণতা আর এই সরলরেখার প্রবণতার গুণফলটা ইকুয়াল টু -1 হয় না? তাহলে এই যে এডির প্রবণতা আর এই যে বিসির প্রবণতা, এদের গুণফলটা -1। এ ভাই, দুটো বিন্দু যদি একটা সরলরেখার উপর দেওয়া থাকে তাহলে তার প্রবণতা নির্ণয় শিখিনি। একটা সরলরেখার উপর দুটো বিন্দু, একটা x1, y1 আর একটা যদি x2, y2 হয় তাহলে এদের প্রবণতা কত হয়? y1 - y2 x1 - x2। এটা হয়তো, তাহলে প্রবণতাটা কি হবে? আমার প্রথমে এডির প্রবণতা বের করছি। তাহলে এডির উপরে দুটো বিন্দু কি? একটা এ আর একটা পি। তাহলে আমি লিখতে পারি y1 - y2 অর্থাৎ k - 7 বাই x1 - x2 অর্থাৎ h - 2। তাহলে এডির প্রবণতা পেয়ে গেলাম, গুণ। এবার বিসির প্রবণতা, তাহলে বিসির প্রবণতা কত পেয়ে যাচ্ছি? -5 - 1 বাই 4 মাইনাসে মাইনাসে +6 ইকুয়াল টু কত? যেহেতু দুজন লম্ব তাহলে ইকুয়াল টু -1। তাহলে এখান থেকে আমি কি পেয়ে যাচ্ছি দেখো, k - 7 বাই h - 2 ইন্টু -5 - 1 মানে -6 বাই 4 + 6 মানে 10 ইকুয়াল টু -1। আচ্ছা, মাইনাস মাইনাস কাটতে 3 দুগুণে 6 5, তাহলে কত পাইতিস? 3 ইন্টু কে - 7 ইকুয়াল টু, এটা ওপারে চলে গেলে 5 ইন্টু h - 2। তাহলে আমরা পেয়ে যাচ্ছি গুণ করলে 3k - 3 × 21 ইকুয়াল টু 5h - 5 দুগুণে 10। তাহলে 5h, 3k টা ওপারে চলে গেলে -3k ইকুয়াল টু -10, টা এপারে আসলে +10, -21 + 10 মানে -11। ক নম্বর দেব? 1 নম্বর। আবার বা দ্বিতীয় ক্ষেত্রে, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আমরা কি বলতে পারবো? আমরা বলতে পারবো বিই এটাও পারপেন্ডিকুলার টু এসি, বিই পারপেন্ডিকুলার টু এসি। তাহলে বিই পারপেন্ডিকুলার টু এসি করলে আবার বির প্রবণতা ইনটু এসির প্রবণতা ইকুয়াল টু কত করব? -1। তাহলে সেটা থেকেও এইচ আর কে দিয়ে একটা সমীকরণ পাবো। দুটো সমীকরণকে সমাধান করলেই গল্প শেষ, এইচ আর কে এর মান পেয়ে যাব। পারবে বাকিটা? বাকিটা ব্যক্তিগত। বির প্রবণতা বের করবে, এসির প্রবণতা বের করবে, দুটোকে গুণ করে ইকুয়াল টু -1 করবে। এই একই রকম ভাবে ক্যালকুলেশন করে তুমি আর একটা ইকুয়েশন পাবে। দুটো ইকুয়েশনকে সলভ করলে এইচ আর কে এর মান পেয়ে যাবে, গল্প শেষ। তাহলে লম্ববিন্দু ব্যাপারটা আশা করি তোমাদের বোঝা গেল। তাহলে লম্ববিন্দু থেকে যদি তোমাদের অঙ্ক থাকে আশা করছি তোমরা সেই অঙ্ক কিন্তু পারবা। নেক্সট আমরা এর পরেরটাতে যাইতিস।
আজকের শেষ অঙ্ক, এবং আজকের শেষ অঙ্কটা হচ্ছে আগুন লাগানো অঙ্ক, এবং এই অঙ্কটাও কিন্তু আজকের শেষ যে অঙ্কটা করাচ্ছি অর্থাৎ 9 দাগের অঙ্ক, এই অঙ্কটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই অঙ্কটাকেও তোমরা ভিভিআই দিয়ে রাখো। এই 9 দাগের অঙ্কটাও আমার বই থেকে খাবলা কেটে উঠে গেছে, সুতরাং 9 দাগের অঙ্কটাও আমরা এখান থেকে দেখে নেব। দাগ নম্বর 9, চলো কি বলেছে, এটাকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে রাখো, 100% দিয়ে রাখো। অঙ্কটা খুব 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 ইম্পর্টেন্ট অঙ্ক। 3x + 4y - 24 = 0 সরল রেখাটি y অক্ষকে a বিন্দুতে এবং x অক্ষকে b বিন্দুতে ছেদ করে। তাহলে একটা সরল রেখার সমীকরণ, সেই সরল রেখাটি y অক্ষকে কোন বিন্দুতে, a বিন্দুতে, এবং x অক্ষকে কোন বিন্দুতে, b বিন্দুতে ছেদ করে। চলে এসো, তাহলে 3x + 4y - 24 = 0, এই হচ্ছে সরল রেখা। সরল রেখাটির সমীকরণ কত? 3x + 4y - 24 = 0। এই সরল রেখাটি y অক্ষকে a বিন্দুতে এবং x অক্ষকে b বিন্দুতে ছেদ করে। 0, -1 বিন্দুগামী, 0, -1 মানে নিচের দিকে এরকম বিন্দুগামী, এবং x অক্ষের সমান্তরাল, তাহলে এই বিন্দু দিয়ে যাচ্ছে এবং x অক্ষের সমান্তরাল সরল রেখাকে AB রেখাংশের লম্ব সমদ্বিখণ্ডক, এই AB রেখাংশের লম্ব সমদ্বিখণ্ডক মানে AB রেখাংশের মধ্যবিন্দু দিয়ে গেছে এবং লম্ব, এই AB রেখাংশের লম্ব সমদ্বিখণ্ডক এই যে সরল রেখাটি, এই সরল রেখাটিকে কত বিন্দুতে ছেদ করে? লম্ব সমদ্বিখণ্ডক C বিন্দুতে ছেদ করে। কত বিন্দুতে? C বিন্দুতে ছেদ করে। আমাকে বলেছে প্রমাণ করো অ্যাঙ্গেল ACB = 1 সমকোণ। কি প্রমাণ করতে বলেছে? প্রমাণ করতে বলেছে অ্যাঙ্গেল ACB = 1 সমকোণ, অর্থাৎ অ্যাঙ্গেল ACB মানে কোন কোণটা? ACB, এই কোণটা কত প্রমাণ করতে বলেছে? 1 সমকোণ মানে 90 ডিগ্রি। তাহলে আমার হাতে কি দেওয়া আছে? AB সরলরেখার সমীকরণ। প্রথমে আমার হাতে কি দেওয়া আছে? আমার হাতে দেওয়া আছে AB সরলরেখার সমীকরণ। AB সরলরেখার সমীকরণ কি দেওয়া আছে? AB সরলরেখার সমীকরণ 3x + 4y - 24 = 0। তাহলে এটাকে ছেদিতাংশ আকারে সাজিয়ে ফেলি। 3x + 4y = 24, 24টা এপারে আসলে 3x/24 + 4y/24, ওই 42 লিখে ফেলছি, = 1। তাহলে 3x/24 মানে কত? x/8 + 4y/24 মানে হচ্ছে y/4 আর 24, 4 ছক 24, 4 ছক 24 = 1। তাহলে আমার 3 × 8 = 24, 4 ছক 24। এবার আমার হয়ে যাচ্ছে যে a বিন্দুর স্থানাঙ্ক, অতএব b বিন্দুর স্থানাঙ্ক, b বিন্দুর স্থানাঙ্ক কত? 8, 0, 8, 0, আর a বিন্দুর স্থানাঙ্ক 0, 6। আচ্ছা, তাহলে এইটা a বিন্দুর স্থানাঙ্কটা কত পেয়ে গেলাম? 0,6, আর এটা পেয়ে গেলাম 8, 0। এবার তাহলে এদের মধ্যবিন্দু a আর b এর মধ্যবিন্দু আমি ধরে নিচ্ছি d, তাহলে অতএব d বিন্দুর স্থানাঙ্ক কত পাবো? d বিন্দুর স্থানাঙ্ক, d বিন্দুর স্থানাঙ্ক কত পাবো? এদের মধ্যবিন্দু তো, অর্থাৎ 8 + 0/2, 0 + 6/2, তাহলে 8 + 0/2 মানে 8/2 মানে 4, আর 0 + 6/2 মানে হচ্ছে 6/2 মানে হচ্ছে 3, তাহলে 4, 3। ডি বিন্দুর স্থানাঙ্ক কত? ডি বিন্দুর স্থানাঙ্ক আমরা পেয়ে যাচ্ছি 4, 3। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে অতএব সিডি সরলরেখার সমীকরণ, সিডি সরলরেখার সমীকরণ। আচ্ছা, সিডিটা কার উপরে লম্ব রে ভাই? এবি সরলরেখার উপর লম্ব না? আমার তো বলেছে এবি লম্ব সমদ্বিখণ্ডক, তাহলে এবি সরলরেখার উপর লম্ব সিডি, তাহলে এবি সরলরেখার উপর লম্ব সিডি, তাহলে আমি যেটা লিখতে পারি সেটা হচ্ছে সিডি সরলরেখার সমীকরণ হচ্ছে 3x + 4y - 24 = 0, এটা তো এবি, তাহলে 4x - 3y + k = 0। এবার এই যে সিডি সরলরেখা, এটা ডি বিন্দুগামী না? তাহলে সিডি সরলরেখা ডি বিন্দুগামী, সিডি সরলরেখাটি, সিডি সরল রেখাটি ডি বিন্দুগামী। কত বিন্দুগামী? ডি বিন্দুগামী। তাহলে আমি কি লিখতে পারি? অতএব 4 × 4 - 3 × 3 + k = 0। তাহলে 4 × 4 = 16, -3 × 3 = 9, তাহলে 16 থেকে 9 বাদ দিলে হয়ে যাচ্ছে -7 = k। তাহলে k পেয়ে যাচ্ছি হচ্ছে k কত পাচ্ছি? k -7।
এইবার কে এর মানটা -7 বসিয়ে দাও, তাহলে কে এর মানটা -7 বসিয়ে দিলে আমি পেয়ে যাচ্ছি অতএব সিডি সরলরেখার সমীকরণ। কোথায় লিখবো? অতএব সিডি সরলরেখার সমীকরণ, সিডি সরলরেখার সমীকরণ ইকুয়াল টু কত? 4x - 3y প্লাস কে মানে প্লাসে মাইনাসে -7 ইকুয়াল টু 0। তাহলে -7টা ওপারে নিয়ে গেলে 4x - 3y ইকুয়াল টু 7। ক নম্বর দেব? 2 নম্বর দিই, এটাকে ধরো 1 নম্বর। ওকে, তাহলে সিডি সরলরেখার সমীকরণ পেয়ে গেলাম। আচ্ছা, সিডি সরলরেখার সমীকরণ পেয়ে গেছি। এ ভাই এই যে সরলরেখাটা, এইটা 0,-1 বিন্দু দিয়ে গেছিল না? তাহলে এটা যদি 0,-1 বিন্দু দিয়ে যায়, তাহলে এই সরলরেখাটা এক্স অক্ষের সমান্তরাল। এ ভাই এক্স অক্ষের সমান্তরাল যে কোনো সরলরেখার সমীকরণ কত? এক্স অক্ষের সমান্তরাল যে কোনো সরলরেখার সমীকরণ y ইকুয়াল টু যে কোনো একটা কনস্ট্যান্ট, y ইকুয়াল টু কনস্ট্যান্ট। এবার এখানে এই দূরত্বটা কত? -1। তাহলে আমি বলতে পারি যে এই যে সরলরেখাটি, ধরো এই সরলরেখাটির নাম দিয়ে দিচ্ছি ABCD ধরে নিয়েছি, EF। তাহলে EF সরলরেখাটির সমীকরণ আমি কি বলতে পারি? আমি বলতে পারি, আচ্ছা এবি সরলরেখার সমীকরণ প্রথম দিকটা একটু মুছছি। তাহলে অতএব EF সরলরেখার আবার EF সরলরেখার সমীকরণ, EF সরলরেখার সমীকরণ কত পেয়ে যাচ্ছি? y ইকুয়াল টু -1। এটাকে ক নম্বর দেবো? এটাকে 3 নম্বর দেবো। তাহলে EF সরলরেখার সমীকরণ এই এক্স অক্ষের সমান্তরাল, তাহলে y ইকুয়াল টু -1। কেন? কেননা 0,-1 বিন্দু দিয়ে গেছে তাই। তাহলে এবার আমরা 3 আর 2 কে সমাধান করলে y তো পেয়েই গেছি, y এর মানটা নিয়ে গিয়ে 2 এ বসিয়ে দিলে, পুটিং y ইকুয়াল টু -1 ইন 2 2 এ যদি y এর মানটা বসিয়ে দিই তাহলে কি পেয়ে যাচ্ছি? 4 × x -3 × -1 ইকুয়াল টু কত? 7। তাহলে মাইনাসে প্লাস, তাহলে 4x + 3 ওপারে গেলে -3, তাহলে 7 - 3 মানে 4। তাহলে x ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছি? x ইকুয়াল টু পেয়ে যাচ্ছি আমরা 1। x ইকুয়াল টু কত পাচ্ছি? 1। তাহলে এই বিন্দুর স্থানাঙ্কটা কত? এই বিন্দুর স্থানাঙ্ক 1, -1। অতএব c এর স্থানাঙ্ক কত পেয়ে যাচ্ছি? c এর স্থানাঙ্ক 1, -1। এবার আমাকে কি প্রমাণ করতে বলেছে? আমাকে বলেছে অ্যাঙ্গেল ACB ইকুয়াল টু 1 সমকোণ। এ ভাই অ্যাঙ্গেল ACB যদি 1 সমকোণ হয়, তাহলে নিশ্চয়ই AC সরলরেখাটা আর CB সরলরেখাটা পরস্পর লম্ব হবে না। অর্থাৎ ACর প্রবণতা এবং CBর প্রবণতা এই দুটোর গুণফল যদি -1 হয়ে যায়, তাহলেই তো পরস্পর লম্ব। তাহলে ACর প্রবণতা বের করতে পারবো। কেন? কেননা আমি এতক্ষণ পর্যন্ত শুধু A এর স্থানাঙ্ক জানতাম, এবার আমি C এর স্থানাঙ্ক জেনে গেছি। তাহলে A এর স্থানাঙ্ক জানি, C এর স্থানাঙ্ক জানি, ACর প্রবণতা পাবো না। তাহলে অতএব AC এর প্রবণতা, তাহলে AC এর প্রবণতা ইকুয়াল টু কি পেয়ে যাচ্ছি? AC এর প্রবণতা ইকুয়াল টু পেয়ে যাচ্ছি y1 - y2 মানে 6 - +1 x1 - x2 মানে 0 -1। তাহলে 7/-1 ইকুয়াল টু পেয়ে যাচ্ছি -7। AC এর প্রবণতা কত পেয়ে যাচ্ছি? AC এর প্রবণতা পেয়ে যাচ্ছি -7। একই রকম ভাবে আমরা BC এর প্রবণতা বের করে ফেলি। BC এর প্রবণতা কত পাবো? BC এর প্রবণতা তাহলে 0 -1 মানে +1/8 -1। তাহলে কত পেয়ে যাচ্ছি? 1/7। তাহলে এবার গুণ করে দাও। AC এর প্রবণতা -7 ইন্টু BC এর প্রবণতা 1/7, 7 কাটতেছে, কত পেয়ে যাচ্ছি? -1। এ ভাই প্রবণতা দ্বয়ের গুণফল ইকুয়াল টু -1 পেলাম না? আর আমরা জেনেছি প্রবণতা দ্বয়ের গুণফল ইকুয়াল টু যদি -1 হয়ে যায়, তাহলে সরল রেখা দুটি পরস্পর লম্ব। অর্থাৎ আমি লিখতে পারি অতএব অ্যাঙ্গেল ACB ইকুয়াল টু -1, অ্যাঙ্গেল ACB ইকুয়াল টু -1। এই হয়ে গেল আমাদের প্রুফড। অর্থাৎ আমাদের 10টা অঙ্ক, যেটা 10-এ 10টা অঙ্ক আমরা কমপ্লিট করে ফেলতে পারলাম। এবার এই অঙ্কগুলোকে কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে। কবার? একবার নয়, দুবার নয়, 3 থেকে 4 বার অন্তত পক্ষে এই অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে। তা না হলে কিন্তু তোমরা এই অঙ্কগুলো নামাতে পারবে না। সুতরাং এই অঙ্কগুলো প্র্যাকটিস ছাড়া নামানোর কোনো পথ নেই। ফাঁকিবাজি অনেক মারতে পারবে জীবনে, কিন্তু এই সময়টা যদি ফাঁকিবাজি মেরে দাও, তাহলে
দাদা দাও 2 টাকা, 1 টাকা, 2 টাকা, 1 টাকা, এই করে তো সারা জীবন চলতে পারে না। এই সময়টা যদি তুমি ফাঁকিবাজি মেরে দাও, একটা কথা মনে রাখবে যে সারা জীবন কিন্তু বাবা মা তোমাকে খাওয়াবে না। তোমার মা যে এখন আদর করে তোমাকে গালে হাত, মাথায় হাত বুলিয়ে গালে তুলে ভাত খাওয়াচ্ছে, বাবা গো সোনা গো খাও গো, সেই মা কিন্তু একদিন বলবে যে অকর্মার ঢেকি, কাজ করতে পারিস না, কোনো কাজ করতে পারছিস না, কোনো চাকরি পাচ্ছিস না, এই কথাগুলো তোমাকে শুনতে হবে। সো এই কথাগুলো যদি না শুনতে চাও তাহলে এখন থেকে রেডি হও, রেডি টু ফাইট, রেডি টু